কাঁচা চামড়া কেনার জন্য 232 কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। যে টাকা দিয়ে ট্যানারি মালিকরা খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের চাহিদা মতো কাঁচা চামড়া কিনতে পারবেন বলে বলছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে কোরবানি ঈদে চামড়া কিনতে প্রায় 2000 কোটি টাকা লাগে, সেখানে 232 কোটি টাকা খুবই সামান্য। যদিও ট্যানারি মালিকদের বিরুদ্ধে অভিযোগ ঋণ নিয়ে তা শোধ দেন না তারা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। সারা বছর দেশে যে কাঁচা চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকের বেশি হয় কোরবানি ঈদে। ফলে এই সময়ে চামড়া কিনতে একটু বাড়তি অর্থ লাগে ট্যানারি মালিকদের। বাংলাদেশ ব্যাংক বলছে ট্যানারি মালিকদের জন্য কাঁচা চামড়া কিনতে এবার 232 কোটি টাকা ঋণ তহবিল গঠন করা হয়েছে। চামড়া তো আমাদের অন্যতম একটা রপ্তানি পণ্য। হ্যাঁ, অর্থাৎ চামড়া যদি আমরা ব্যাংকগুলো যদি এই যারা কোরবানি দিবে তাদের কাছ থেকে যে চামড়া সংগ্রহ করতে না পারে, তবে স্বাভাবিকভাবে এটা পাচার হয়ে যাবে। কিন্তু আমরা তো আমাদের এরকম একটা মূল্যবান শিল্প পণ্য পাচার হোক এটা হতে দিতে পারি না। এই জন্য 232 কোটি টাকার একটা ঋণ ফান্ড গঠন করা হয়েছে ব্যাংকগুলির জন্য, তারা যাতে এই চামড়া ক্রয় করতে পারে। ট্যানারদের ঋণ দেয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সোনালী ব্যাংকের এই শাখা কর্মকর্তা মঙ্গলবার সকালেও এবার কাঁচা চামড়া ঋণ বিষয়ে কিছুই জানাতে পারেননি। চামড়া খাতের এক্স্যাক্টলি বিনিয়োগ আমাদের কোনো ফান্ড বা এই সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নাই। আমার ব্রাঞ্চে কোনো ফান্ড দেওয়া হয়নি এবং আলটিমেটলি হয়তো ফান্ড নাইও। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই নেতা বললেন কোরবানি ঈদে কাঁচা চামড়া কিনতে তাদের 2000 কোটি টাকার মতো লাগে, সেখানে 232 কোটি টাকা নগণ্য। বছরে 50% চামড়া আমরা এই ঈদ উল আজহাতে আমরা সংগ্রহ করে থাকি, কিন্তু এই বিশাল সংগ্রহ ব্যবস্থাপনায় প্রায় 2000 কোটি টাকার অধিক আপনার টাকা প্রয়োজন হয়, যেখানে ট্যানারি মালিকদের আর্থিক সংকটের কারণে ট্যানারি মালিকরা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারছে না, ব্যাংক তাদেরকে রিফাইন্যান্স করছে না। এখানে 200-250 কোটি টাকা এটা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, কারণ এইখানে এই যে বড় বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনার জন্য আপনার ঠিকমতো প্রপার দাম পেতে হয়, তাহলে আপনার ঋণ প্রবাহ আপনার বৃদ্ধি করতে হবে। গেল 10 বছর ধরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি $1 বিলিয়ন ঘুরপাক খাচ্ছে। ট্যানাররা বললেন সরকারের ইতিবাচক হস্তক্ষেপ ছাড়া ট্যানারি শিল্পে সুদিন ফিরবে না। আমাদের 2015-16তে কিন্তু আমরা 1.25 বিলিয়ন আমরা একসময় এক্সপোর্ট করেছি, আর এত বছর পরেও কিন্তু আমরা 1 বিলিয়নের ভিতরে এক্সপোর্ট ঘুরপাক খাচ্ছি। এখানের যে সমস্যাগুলো আছে এইগুলো একটু দ্রুত সমাধান করে আমার মনে হয় এখানে যদি কাজ করা যায় এটাকে আগামী 5 থেকে 6 বছরের ভিতরে 5 বিলিয়নে এক্সপোর্ট করা এখান থেকে খুব সহজ। এদিকে 9 বছরেও সাভারের চামড়া শিল্প নগরীতে শতভাগ প্রস্তুত হয়নি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিটিপি। শিল্প উপদেষ্টা সম্প্রতি বলেছেন ট্যানারি মালিকদের নিজেদেরই ইটিবি প্রস্তুত করে নিতে হবে। আপনাদের নিজেদের ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা হইতে পারে না, সেন্ট্রালি হইতে হবে কেন? অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। চামড়া কেনার জন্য 232 কোটি টাকার ঋণ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ট্যানারি মালিকরা বলছেন এই টাকা খুবই নগণ্য। আবার ট্যানারি মালিকদের বিরুদ্ধে অভিযোগ ঋণ নিয়ে তা শোধ দেন না তারা। বর্তমানে বাংলাদেশে কোরবানির পশুর চামড়া এতিমখানা এবং মাদ্রাসার লিল্লা বোর্ডিংগুলোতে যায় শুরুতে, যা দরিদ্র শিক্ষার্থীদের হক বলে গণ্য করা হয়। দেশে যেখানে প্রতি বছর সব কিছুর দাম বাড়ে, সেখানে একমাত্র চামড়ার দাম বাড়ে না, যদিও এবার কিছুটা বাড়ানো হয়েছে ব্যতিক্রম হিসেবে। এ নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ এবং বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির প্রধান উপদেষ্টা এম রশিদ ভূঁইয়া। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। এম রশিদ ভূঁইয়া, শুরুতে আপনার কাছে একটু জানি যে ট্যানারি মালিকদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তারা ঋণ নিয়ে ঋণ শোধ দেন না, দাম কমিয়ে রাখার চেষ্টা করেন, দাম কমিয়ে রাখেন এবং এমনকি যাদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেন তাদেরকে তারা টাকা পরিশোধ করেন না, এই অভিযোগগুলোও আছে। কি বলবেন? অ্যাকচুয়ালি এই অভিযোগগুলা সম্পূর্ণ ঠিক না। কারণটা হলো চামড়া কেনার পরে বেশি দাম না দিলে চামড়া পাওয়া যায় না। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে যখন দামটা কমে যায় তখন ট্যানারি মালিকও লস করে ফেলে আপনি দ্বারা শোধ দিতে পারে না, ব্যাংকের দ্বারা শোধ দিতে পারে না। সবসময় প্রতি 5 বছর পর চামড়ার দাম কমে এবং বাড়ে, কিন্তু এখন এই গত বেশ কয়েক বছর থেকে একযুগ হয়ে গেছে
চামড়ার দাম কমতে আছে, এই বাড়তেছে না। এবং বিশ্ববাজারে বিশ্ব মার্কেটে চামড়ার চাহিদাটাও কমেছে, সিনথেটিকের চাহিদাটা একটু বেড়েছে। আর সিন্ডিকেটের কথা যে বললে ব্যাংকের ঋণ, একই অবস্থা ব্যাংকের ঋণের ব্যাপারে, পরিশোধ করতে পারে না, এখানে অন্যান্য খাতে টাকা নিয়ে যায়, যে যেখানে দেওয়ার কথা সেখানে না নিয়ে ব্যাংকের উপরে অন্যান্য খাতে নিয়ে যায়, যার কারণে এই ঋণটা শোধ করা যায় না। ঈদের সময় যে টাকাটা দেওয়া হয় সেটা 35% করে প্রতি রপ্তানি বিল থেকে কাটার কথা, কিন্তু 35% কাটে বা এর বেশিও কাটে, কিন্তু ওইখানে যেখানে আপনার কিস্তি আছে, খেলাপি আছে, ওই সমস্ত ফান্ডে যে টাকাটা নিয়ে যাচ্ছে, যার কারণে সবাই যে ফেরত দিতে পারে না, তারা সবাই ফেরত দিতে পারে, এক জায়গায় সমস্যা হলে আরেক জায়গাতে যা করে। কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা এই সিন্ডিকেট এবং দাম কমানো, এগুলো ঠিক না। চামড়াতে সিন্ডিকেট হয় না, কোনো সময় হয়তো যখন চামড়ার দাম 3,000-4,000 টাকা দাম ছিল তখন হইতো, এখন এই সমস্ত জিনিসগুলো নাই, টোটালি চামড়ার দামটাই কম, আর দাম যেটা বাড়ানো হয়েছে। না, সেক্ষেত্রে এবার সরকার যে কিছুটা দাম বাড়িয়ে দিল, মানে এই দামটা তো পাওয়া যাবে না, সরকার যেটা দাম বাড়াই দিচ্ছে জিনিসটা, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি হয়। হ্যাঁ, এখানে যদি ওনারা যে দাম দিচ্ছে এই দামটা হয়তো ওই সময় ছিল, সামনে যদি দাম আরো কমে তাহলে কমে কিনতে হবে, যদি বাড়ায় কিনতে হবে। জি, ডক্টর মাসরুর রিয়াজ, মানে আপনি কি দেখেন, একদিকে বাংলাদেশ ব্যাংক বলছে যে তারা টাকা নিয়ে ফেরত দিতে পারছেন না বা ফেরত দিচ্ছেন না, আবার ব্যবসায়ী যারা আছেন, যারা অনেকে মৌসুমি ব্যবসায়ী আছেন বা অনেকে যারা প্রাথমিকভাবে শুরুতে যারা কাঁচা চামড়াটা সংগ্রহ করেন ট্যানারি মালিকদের কাছে দেন, তারা আবার অভিযোগ করেন যে তারা 1 বছরের টাকা পরের বছরে গিয়ে শোধ করেন ইত্যাদি নানান ধরনের অভিযোগ আছে। আমাদের এই সম্ভাবনাময় খাতটা কি আসলে ঠিকভাবে চলছে কিনা, কি দেখেন? ধন্যবাদ। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো শব্দ বলেছেন, সম্ভাবনাময় খাত, বিশেষ করে আমাদের রপ্তানির জন্য, সেইখানেই হচ্ছে আমাদের চামড়া বা চামড়াজাত প্রোডাক্ট, যেটাকে আমরা লেদার গুডস, লেদার ফুটওয়্যার এবং লেদার গুডস সেক্টর বলি। এইটা কিন্তু আমাদের দেখেন, রেডিমেড গার্মেন্টস আমাদের মানে অসম্ভব সাকসেস ওয়ার্ল্ড ওয়াইড, আমরা দ্বিতীয় জায়গায় পৌঁছে গেছি চায়নার পরে, কিন্তু 84% আমাদের টোটাল এক্সপোর্টের হচ্ছে অ্যাপারেল টেক্সটাইল, মানে রেডিমেড গার্মেন্টসে। এটা অত্যন্ত রিস্কি, এবং দ্বিতীয়ত হলো এই রেডিমেড গার্মেন্টস যে অর্থনীতি, এমপ্লয়মেন্ট, এক্সপোর্টের বোঝাটা বহন করছে, এটাকে শেয়ার করার মতো আরও নতুন সেক্টর আমরা গ্রো করতে পারছি না, মানে সাবস্টেন্সিয়াল সাইজের 5 বিলিয়ন, 10 বিলিয়ন, 15 বিলিয়ন এই সাইজের এক্সপোর্ট হবে, সেই জায়গায় আমরা নিতে পারছি না। লেদার গুডস সেক্টর 1 বিলিয়নের আশেপাশে রয়ে গেছে আজকে অনেক বছর ধরে, 10-15 বছর ধরে। এটা আমার মনে হয় 1.5 বিলিয়ন খুব বেশি পার হয়নি, এখন বোধহয় 1 বিলিয়নের একটু উপরে আছে। তো তার মানে দেখেন, 10-15 বছর আগেও এটা 1 বিলিয়নের উপরে বা আশেপাশে ছিল, এখন এত বছর পরে এসেও সেখানে, তার মানে পোটেনশিয়াল ছিল, আমরা গ্রো করতে পারছি না। সেই জন্যই আমি বললাম যে, আপনি বললেন সম্ভাবনাময় খাত। এখন এটা আমাদের যে 2টা বা 3টা সেক্টর রেডিমেড গার্মেন্টের বাইরে এক্সপোর্টের জন্য একেবারে হাই পোটেনশিয়াল, খুবই সম্ভাবনাময় লেভেলে আছে, তার মধ্যে এই লেদার, সেখান থেকে লেদার ফুটওয়্যার এবং লেদার গুড সেক্টর, সেই জায়গাটায়। কিন্তু আমরা ওই যেটা বললাম, আসলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারছি না, এটাকে আগাতে পারছি না। এটার অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ স্ট্যান্ডার্ড, মানে চামড়ার লেদারের প্রোডাক্টগুলো, এগুলো কমপ্লায়েন্সের দিক থেকে পৃথিবীর যেসব মানে আমাদের যেসব এক্সপোর্ট ডেস্টিনেশন আছে বা ইন্ডাস্ট্রিয়াল বা মানে উন্নত দেশগুলো আছে, নর্থ আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, এখানে আপনার চামড়ার প্রোডাক্টের ক্ষেত্রে তারা মানে খুবই উচ্চমাত্রার স্ট্যান্ডার্ড, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড ইম্পোজ করে। সেটার সাথে কমপ্লাই না করলে সেই মার্কেটে ঢোকাটা ডিফিকাল্ট হয়। সেই জায়গায় আমাদের দেশে মানে আমরা যে গ্লোবাল যে সার্টিফিকেশনগুলো আছে, যেগুলো পৃথিবীর সব জায়গায় অ্যাকসেপ্টেবল, যেমন LWG বলে, লেদার ওয়ার্কিং গ্রুপ, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তাদের সার্টিফিকেশন, এই LWG সার্টিফাইড কোম্পানির সংখ্যা বাংলাদেশে অত্যন্ত নগণ্য, যার ফলে আমরা কিন্তু লার্জ স্কেলে আমাদের যেসব মার্কেটে এগুলো এক্সপোর্ট বাড়ানোর সুযোগ আছে, আমরা সেই জায়গায় ঢুকতে পারছি না।
এখন LWG সার্টিফিকেশন বা স্ট্যান্ডার্ডস মেনটেন করতে পারছি না কেন, তখন আসেন হচ্ছে ব্যাকওয়ার্ড মানে পুরো সাপ্লাই চেইনে আর কি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সাপ্লাই চেইন। এবং সেই জায়গায় এই যে ঈদের সময় যে চামড়ার নিয়ে একটা চিল্লাচিল্লি হুড়োহুড়ি পড়ে যায়, এইটাই হলো একটা এক্সাম্পল যে আজকে বহু বছর ধরে আমরা দেখি যে ঈদের সময় বিভিন্ন রকম হিউ অ্যান্ড ক্রাই, চিল্লাচিল্লি, বিভিন্ন ধরনের মানে ক্রাইসিস হয় চামড়া নিয়ে। এবং এই চামড়া যদি চামড়া তো র মেটেরিয়াল লেদার গুডসের, লেদার ফুটওয়্যারের, তাই না? তো সেই চামড়া যদি আমরা সিস্টেম্যাটিক্যালি আমরা অর্গানাইজড ওয়েতে এবং কোয়ালিটি মেনটেন করে এই যে র মেটেরিয়ালটা থেকে শুরু করতে না পারি, তাহলে এটা আলটিমেটলি গিয়ে যখন এটা প্রোডাক্টের কনভার্ট হয়, প্রোডাকশনে গিয়ে কনভার্ট হয়, সেই প্রোডাক্টের আপনার ওই সাপ্লাই চেইন দুর্বল থাকায়, কোয়ালিটি ট্রেসেবিলিটি দুর্বল থাকায় বা কোয়ালিটি ডিরেক্টলি দুর্বল থাকায় সেটা আর আমরা পৃথিবীর বড় মার্কেটগুলো দিতে পারছি না। তাহলে একদিকে স্ট্যান্ডার্ড আর একদিকে সাপ্লাই চেইন, এই পুরো জিনিসটা এই মুহূর্তে আমাদের বেশ ডিসঅর্গানাইজ বা সেটা স্ট্যান্ডার্ড কমপ্লায়েন্স মিট করার মতো অবস্থায় নাই। সেই জায়গাটায় আমাদের নজর দিতে হবে। জি, অধ্যাপক ডক্টর মাসুর রিয়াজ যেরকম বলছিলেন, আমরা মানে যে বিষয়গুলোতে পিছিয়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে কমপ্লায়েন্স। সরকার দীর্ঘদিন ধরে ওই সিএটিপিটা করতে পারেনি বা করতে পারছে না বা করছে না, মানে এর কি কোনো আসলে মানে আপনারাই বা কেন করছেন না? তাহলে ডক্টর মাসুর রিয়াজ যেমন বলছিলেন যে অনেকগুলো সার্টিফিকেশনের প্রয়োজন হয়, সেই সার্টিফিকেশনগুলো নিতে গেলে তো আপনাদেরও ব্যবসা ভালো হবে, সেটা যদি নেওয়া যায়, সেটা নিতে গেলে সিএটিপি। এবার আমি রিপোর্টের মধ্যে যেরকম দেখছিলাম যে শিল্প উপদেষ্টা বলছেন যে সিএটিপিটা আপনারাই কেন করছেন না, আসলে মানে সমস্যাটা কোথায় হচ্ছে? আসলে সমস্যাটা হলো আমাদেরকে 2017 সালে হাজারীবাগ থেকে নিয়ে যায় 24 ঘন্টা নোটিশে, আপনাদের নলেজে আছে ওদিকে 24 ঘন্টা নোটিশে হাইকোর্ট থেকে একটা আদেশ নিয়ে কোর্টকে ভুল বুঝে ওনারা বলছে যে এখানে সবকিছু ঠিক আছে, অল ফ্যাসিলিটি ওকে, বাট আমরা 24 ঘন্টার ভিতরে এখান থেকে আমাদের সমস্ত সংযোগ বন্ধ করে দিয়ে আমাদেরকে নিয়ে গেছে ওইখানে যাওয়ার পরে আমরা কিছুই পাই নাই, না পাইছি ইলেকট্রিক, না পাইছি গ্যাস, না পাইছি পানি। তারপরে সিটিভির কথা যেটা বলতেছে যে এটা কমপ্লিট, হ্যাঁ এটা সরকারি করে দেওয়ার কথা, আমাদের কাছ থেকে ওটা 1% টাকা নিয়েছে, কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত সিটিভি ঠিক হয়নি। তাহলে বেলেম টাকা ট্যানারি মালিকদেরকে একটার পর একটা জিনিস করতে বলতেছে। একবার বলতেছে 3 দিনের পানি জমা রাখার জন্য, আরেকবার হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে নেয় 3 দিনের পানি জমা রাখতে হবে, সেফটি ট্যাঙ্ক করতে হবে, নানানভাবে ট্যানারি মালিকদেরকে জমির দাম যেটা ছিল জমির দাম 4 গুণ 5 গুণ বাড়াই দিচ্ছে। তো এখন আমাদের দোষটা কোথায়? আমাদের তাহলে এই প্রশ্নটা আমি একটু করতে চাই, মানে প্রশ্নটা আসলে মানে কিভাবে এটা আমার মনে আসলো, তাই অনেকদিন ধরেই আমি জিনিসটা ভাবছি। আমি আসলে আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইবো, মানে বর্তমানে বাংলাদেশে যে কোরবানির সময়ে আমরা তো জানি যে 50%-এর মতো চামড়া আমরা এই সময়ে কালেক্ট করি। তো এই চামড়াগুলো এখনকার রেওয়াজ অনুযায়ী এতিমখানা, মাদ্রাসার লিল্লা বোর্ডিং বা এই ধরনের যে সমস্ত সংগঠনগুলো আছে সেই জায়গায় যায়, যা আসলে দরিদ্র শিক্ষার্থীদের হক, এতিমদের হক বলে ধরা হয়। মানে যেখানে দেশের সব কিছুর দাম বাড়ছে প্রতি বছর, সেখানে এই চামড়ার দাম আসলে কেন বাড়ছে না? মানে এখানে কি কোনোভাবে, বা আপনি যে বিষয়গুলো বললেন যে সেখানে সরকারের সহযোগিতা বা অন্যদের সহযোগিতা, কোনোভাবে কি আসলে এটা কমিয়ে রাখা হয়েছে? এখানে কোনো রাজনীতি আছে? আমাকে বলছেন? জি, হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা হলো এখানে আমাকে বাণিজ্য উপদেষ্টা সাহেব আমাকে বলেছিল, জিজ্ঞেস করছিল কি করা যায়, এটার দামটা বাড়ানো যায় কিনা। আমি ওনাকে বলছি আমাদের ইনভয়েস দেখ, আমাদের সেলসের ইনভয়েসও দেখেন, সেলসের ইনভয়েস থেকে আপনারা হিসাব করে আমাদের কেমিক্যালে কত বছর যাচ্ছে, ওভারহেড কত বছর যাচ্ছে, এরপরে আপনারা রেট ধরে দেন। এখন জিনিসটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি হয়, ওখানে যদি রেট কমে তাহলে এখানে রেট কমবে, এখানে যদি রেট বাড়ে এখানে রেট বাড়বে। এখানে সিন্ডিকেট বা কোনো অসুবিধা মাদ্রাসার জন্য আমাদের, আমি তো মুসলমান, আমাদেরও তো এই ম্যাক্সিমাম মালিক 98% মালিক হলো মুসলমান, তো প্রত্যেকের এটা নিয়ে এটার মধ্যে দুর্বলতা আছে। আমার এখানে অনেক মাদ্রাসা আমরা পাঠায়, তারা কোনো দাম ধরে না। আমি
তাদেরকে আমার স্টার্টিং থেকে এ পর্যন্ত 1981 থেকে এ পর্যন্ত ওনারা আমাদেরকে চামড়া দিয়ে যাচ্ছে। কোনো বছর দুই একটা ছুটে, কোনো বছর আবার 2-4টা বাড়ে, এর ভিতরে আমি আছি। তো ওনাদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে বা ইয়ে নিয়ে কোনো সমস্যাই হয় না। কোনো সময় আপনারা চাইলে দেখতে পারেন মাদ্রাসা লোকদের কাছে না ঢাকা, এটা আমাদের প্র্যাকটিস। মানে কিন্তু একটা জনপ্রিয় প্রশ্ন তো আছে, একটা জনপ্রিয় প্রশ্ন আছে এম রশিদ ভূঁইয়া, যে একটা গরুর চামড়ায় কয়টা জুতা হয়? এটা খুব মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন, যে সেই জুতা 3,000 টাকার কম তো আসলে জুতা নেই। তো একটা গরুর চামড়া দিয়ে তো এরকম কেউ কেউ বলেন যে 3টা 4টা পর্যন্ত জুতা, মানে সেই জায়গায় কেন ওই চামড়াটার দাম আসলে এত কম হয়? 3,000 টাকা চামড়াটা, এখানে লোকাল চামড়াটা 3,000 টাকা বিক্রি হয় না, কমে হয়। আর জুতাতে তো আমরা সব চামড়া ব্যবহার করতে, জুতাতে এবং চামড়াতে সব চামড়া আমরা ব্যবহার করতে পারি না, মানে এই প্রশ্নটা আসলে আমাদের জানারও কথা না, মানে আমাদের এই বিষয়টা জানারও কথা না, কিন্তু মানে সবাই প্রশ্ন করেন যে এত কম কেন হবে। ডক্টর মাসুর রিয়াজ, আমি যে রাজনীতিটার কথা মানে আমি মানে জানার চেষ্টা করছি আসলে, যে আমরা তো চাইলে এখানে দামটা একটু বাড়িয়ে দিলে ওই মানে সংস্থাগুলো, এতিমখানাগুলো ভালো চলে। সেই জায়গায় আমরা আসলে এত বছরের পর বছর ধরে আমরা কেন দামটা কমিয়ে রাখলাম? আমি ছোটবেলায়ও গরুর চামড়া 1,000-1,200 টাকায় বিক্রি হতে দেখেছি। আমার এখন বয়স শেষের দিকে, আমি এখনো ওই দামই দেখছি। মানে কেন আসলে এটা? এখানে কোনো রাজনীতি দেখেন কি? না দেখেন, প্রাইস তো ওইভাবে ফিক্স করা বা রেগুলেট করা যাবে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। হ্যাঁ, আর এটা ইম্পর্টেন্ট আমাদের লেদার সেক্টরের জন্য, মানে র মেটেরিয়াল হিসেবে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ধরেন ঔষধ বা ফুডের মতো ক্রিটিক্যালি এসেনশিয়াল প্রোডাক্ট না। তার মানে এখানে সরকার দাম ধরে একেবারে বেঁধে ধরে দিতে পারবে না, এটা চেষ্টা করলে ওটা লাভ হবে না, এক বা উচিত না। দ্বিতীয় হলো এটা ডিপেন্ড করবে আপনার ডিমান্ডের উপর, সাপ্লাইয়ের উপর। আমরা দেখেছি বিভিন্ন সময় আগের বছরগুলো যে যেবার চামড়া অনেক নষ্ট হয়ে গেছে বা ইনাফ হয়। হ্যাঁ, মানে সেখানে ডিমান্ড সাপ্লাই তো টেম্পার করা যায়, মানে এই ডিমান্ড সাপ্লাই তো টেম্পার করা যায়, মানে আমি মানে সেটা দেখেন কিনা? টেম্পার তো করা যেতে পারে ওখানে যদি আপনার ইয়ে থাকে, ওই আমরা যেটা বলি মার্কেটের যারা কেনে, এটা যদি কারো কাছে একেবারে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, তখন অবভিয়াসলি সেই তারা মার্কেট প্রাইস বা মানে টোটাল বিহেভিয়ারটাকে তারা ইনফ্লুয়েন্স করতে পারে, তাই না? কনসেন্ট্রেটেড পাওয়ার থাকলে, পারচেজিং পাওয়ার থাকলে, যে একটা বা 5টা বায়ার বা 10টা বায়ারই সব কিনছে, তাহলে এইটা হচ্ছে আমরা যেটাকে বলি যে কোনো জায়গায় সিন্ডিকেট করে মানে ডিমান্ড সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করা, সেই জায়গাটায় সরকার ইন্টারভেন করতে পারে। সেটা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে করার চেষ্টা করছে, এই ক্ষেত্রেও করতে পারে। সেটা হলো মার্কেট মনিটরিং, সাপ্লাই চেইন মনিটরিংয়ের বিষয়, এবং সেটা ডেফিনেটলি ডিপ্লয় করা উচিত। কিন্তু ইন জেনারেল প্রাইস বেঁধে দেওয়া যাবে না, কারণ এটা ডিমান্ড সাপ্লাইয়ের উপর এবং কোয়ালিটির উপর নির্ভর করবে। তবে হ্যাঁ, এটা চামড়াগুলো আমরা এতিমখানা বা আমাদের বিভিন্ন ধরনের অনেক সময় মাদ্রাসা বা ইভেন যাদের কাছে গেলে তারা এটা বিক্রি করে বেনিফিট পাবে, তাদের কাছে যায়, এটাতে তাদের বেনিফিট হয় এবং এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি একটা এক্সপোর্ট সেক্টরের যেটাকে 1 বিলিয়ন থেকে 5, 10, 15 বিলিয়নে নিতে চান, সেইটার র মেটেরিয়াল কালেকশন এতটা অনানুষ্ঠানিক বা সামাজিকভাবে দেখলে হবে না, ওটাকে অনেক অর্গানাইজড এবং কমার্শিয়াল বেসিসে আপনাকে দেখতে হবে, নাহলে আপনি গ্লোবালি কম্পিট করতে পারবেন না। হ্যাঁ, সেই জায়গায় কোনো একটা সাপ্লাই চেইনের জায়গায় যদি আপনি কালেক্টর হিসেবে এতিমখানা, মাদ্রাসা, এদেরকে আপনি ওই ভ্যালু চেইনের মধ্যে ঢুকাতে পারেন, তাদের সাথে যারা এগুলো কিনে নিবে তাদের লিঙ্কেজটা এস্টাবলিশ করতে পারেন, তাহলে ঠিক আছে। বাট আদারওয়াইজ শুধু সামাজিকভাবে এটা দিয়ে দেন আপনি একটা 5-10 বিলিয়ন ডলারের একটা সেক্টর নেবেন, সেটাকে আপনি সাপোর্ট করবেন, এটা আসলে অতটা আনঅফিসিয়ালি বা ডিসঅর্গানাইজভাবে হবে না। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাসুর রিয়াজ এবং এম রশিদ ভূঁইয়া, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকের সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।